দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ইংরেজি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি গত ক্লাসে তোমাদের সাথে কম্পাউন্ড, সিম্পল এবং কমপ্লেক্স এই তিনটি সেন্টেন্সের বৈশিষ্ট্য বলেছিলাম। একই সাথে কম্পাউন্ড থেকে কিভাবে কমপ্লেক্সে যেতে হয় সেটা শুরু করেছিলাম। আজকে সে অংশটা শেষ করে আবার কমপ্লেক্স থেকে আমরা সিম্পলে কিভাবে যাই সেটা আমি তোমাদের দেখাতে চাচ্ছি। তো প্রথমেই কম্পাউন্ড থেকে কমপ্লেক্স আমরা করেছিলাম এবং তারপরে আমি এন যুক্ত অ্যাসার্টিভ কম্পাউন্ড থেকে কমপ্লেক্স বলেছিলাম। সম্ভবত এতটুকুই ছিল গতকালের আলোচনা, গত ক্লাসের আলোচনা। তো আজকে আমরা ইম্পারেটিভ কম্পাউন্ড থেকে কমপ্লেক্সে কিভাবে যাব সেটা একটু বোঝার চেষ্টা করি। তো ইম্পারেটিভ এন যুক্ত ইম্পারেটিভ যেটা, সেটা আমি একটু লিখি। এন যুক্ত ইম্পারেটিভ কম্পাউন্ড থেকে আমরা কমপ্লেক্স যাব। এন যুক্ত ইম্পারেটিভ কম্পাউন্ড থেকে কমপ্লেক্সে যাব। দেখি আমরা আমরা যদি এই বাক্যটা দেখি যে স্টাডি সিনসিয়ারলি অ্যান্ড ইউ উইল মেক এ গুড রেজাল্ট, তাহলে আমরা কি করতে পারবো, কিভাবে করব? এইটা খেয়াল করে দেখো, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে এবং বাক্যের শেষে ফুল স্টপ আছে। সো এটা একটা ইম্পারেটিভ এবং এন্ড রয়েছে বাক্যে। সো এন্ড যুক্ত ইম্পারেটিভ কম্পাউন্ড। কম্পাউন্ড কিভাবে, গত ক্লাসের আলোচনার রেশ যদি টানি আমি, তাহলে এন্ড অর বাটের আগে এবং পরে অন্তত একটি করে ভার্ব থাকলে সেটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলবো। তো এন্ড এর আগে একটা ভার্ব এখানে রয়েছে স্টাডি, এবং এর পরে যে ভার্বটা রয়েছে সেটা হচ্ছে মেক। তো এখন এটাকে যদি আমরা কমপ্লেক্স করি, তো সেন্টেন্সটা ইম্পারেটিভ, এটা তোমাকে কিন্তু আগে ডিটেক্ট করতে হবে যে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর যখনই তুমি এটাকে কনফার্ম হয়ে যাবে যেটা ইম্পারেটিভ এবং অ্যান্ড যুক্ত এবং এটাকে কমপ্লেক্স করার সময়, তখন তোমাকে নিতে হবে ইফ, ইউ, এই কথাটুকু শুধু বাড়তি, বাকি পুরো বাক্যটাই লিখে ফেলতে হবে এবং অ্যান্ডটা শুধু উঠে যাবে। এটা আমি গত ক্লাসে বলেছিলাম, অ্যান্ড অর বাট উঠে গিয়ে সেখানে একটা কমা হবে, তাহলে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। তাহলে ইম্পারেটিভ অ্যান্ড যুক্ত ইম্পারেটিভ কম্পাউন্ডকে কমপ্লেক্স করতে গেলে শুধুমাত্র ইফ ইউ কথাটা সংযুক্ত করতে হবে, আর কিছু নয়। আর বাক্যের সম্পূর্ণ অংশটাই বসে যাবে, অ্যান্ড অর বাট তো যথারীতি উঠে যাবে, যেহেতু এটা কম্পাউন্ডের চিহ্ন, কমপ্লেক্স এটা থাকবে না, এবং সেখানে একটা কমা দিয়ে দিবে। তাহলে আমরা লিখে ফেলি পুরো বাক্যটা। এখানে একটা কমা দিয়ে দিলাম এবং তারপরে যেটা আছে সেটা আমরা লিখব, ইউ উইল কম্পাউন্ড সেন্টেন্সের যে বৈশিষ্ট্য, সেখানে হচ্ছে অ্যান্ড অর বাটের আগে এবং পরে অন্তত একটি ভার্ব থাকবে। এখানে কিন্তু অ্যান্ড এর পরে সাবজেক্ট দিয়েছি, অক্সিলারি ভার্ব দিয়েছি, তারপর মূল ভার্ব দিয়েছি। এমন সেন্টেন্সও কিন্তু আছে যেখানে শুধুমাত্র দুইটা ভার্ব, অ্যান্ড এর আগে এবং পরে একটা একটা করে দুইটা ভার্ব, এবং সেটাও একটা অ্যান্ড যুক্ত ইম্পারেটিভ কম্পাউন্ড। সেই ধরনের একটা উদাহরণ আমরা লিখি। যদি এটা হয় বাক্য এন্ড যুক্ত, দেখো আগে একটা ভার্ব আছে মুভ, পরে একটা ভার্ব আছে ডাই। তো এটাও কিন্তু ওই একই কথা, ইফ ইউ সংযুক্ত করতে হবে, ইফ ইউ, এবং তারপরে পুরোটা লিখে দেবে। তাহলে কি আছে, এখানে মুভ আছে এবং এন্ড এর জায়গায় একটা কমা হবে। এখন আমি কি করব? এখন যেটা বুঝার জন্য সবচেয়ে জরুরি সেটা হচ্ছে, এন্ড যুক্ত ইম্পারেটিভ কম্পাউন্ডে যদি এন্ড এর পরে কোনো সাবজেক্ট না থাকে, তাহলে সেখানে কিন্তু ইউ উইল লিখতে হবে। ওখানে ছিল এন্ড এর পরে ইউ উইল, এই বাক্যটার মধ্যে কিন্তু সেটা নাই।
দেখো এন্ড এর পরে কোনো সাবজেক্টই নাই। সো এখানে তোমাকে ইউ উইল লিখতে হবে, কারণ কমপ্লেক্স হওয়ার জন্য যে দুটো ক্লজ প্রয়োজন, সেই ক্লজের চাহিদা হচ্ছে সেখানে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকতে হবে। তো ভার্ব আছে, সাবজেক্ট নাই, তা তো হয় না। ইউ উইল কথাটা লিখতে হবে, এটা হয়ে যাবে তাহলে। তো এই ছিল আমাদের অ্যান্ড যুক্ত ইম্পারেটিভ কম্পাউন্ড থেকে কমপ্লেক্সের নিয়ম। এবার আমরা যেটাতে যাব সেটা হচ্ছে বাট যুক্ত কম্পাউন্ড থেকে কমপ্লেক্সে যাব। বাট যুক্ত কম্পাউন্ড থেকে আমরা কমপ্লেক্সে যাব। এটা খুব সোজা, খুব সহজ, একটাই নিয়ম, কোনো ব্যতিক্রম সাধারণত এটার মধ্যে দেখা যায় নাই। সেটা হচ্ছে তুমি শুরুতে দো লিখে দেবে, বাড়তি, এতটুকুই। আমি বুঝাতে পারছি যে বাট যুক্ত কম্পাউন্ড থেকে যখন আমি কমপ্লেক্সে যাব তখন শুরুতে আমাকে দো লিখতে হবে। উদাহরণ, দো অল দো, যেটাই লিখো, এটাও লেখা যায়, অল দো লেখা যায়, একই অর্থ, কোনো সমস্যা নাই। তো আমি একটু উদাহরণ দেখি। হি ট্রাইড বাট ফেলড। এটা বাটযুক্ত একটি বাক্য, যে বাট আছে এবং আগে ভার্ব ট্রাইড, পরে ফেলড, এটা কম্পাউন্ড। তাহলে এটাকে যখন আমি কমপ্লেক্স করছি তখন আমি অল দো বা দো যেটাই লিখি একই অর্থ হবে। দো হি ট্রাইড, এখানে দেখো বাটের পরে কিন্তু সাবজেক্ট নাই, অথচ আমরা জানি একটা কমপ্লেক্স সেন্টেন্স মানে দুটো ক্লজ, এবং দুটো ক্লজের দুটো সাবজেক্ট এবং দুটো ভার্ব থাকা জরুরি, থাকতেই হবে। সো দো হি ট্রাইড, যখনই কোনো সাবজেক্ট নাই তখন প্রথম সাবজেক্টটাকে তুমি ওখানে লিখবে, অর্থাৎ সাবজেক্ট না থাকার অর্থই হচ্ছে প্রথম সাবজেক্ট এখানে আছে, এটা ভিজিবল না, ইনভিজিবল, কিন্তু প্রথম সাবজেক্ট এখানে আছে, রিপিট করা হবে। তাহলে হি এবং তারপরে যে ভার্ব আছে সেটা আমরা লিখে ফেললাম, দো হি ট্রাইড হি ফেলড। এটা একটাই উদাহরণ, এটা আর কোনো ভ্যারিয়েন্টস নাই, কাজেই এটা সহজ হয়ে গেল। এবার আমরা শিখব অরযুক্ত কম্পাউন্ড থেকে কমপ্লেক্স। সেখানে আমরা কি করব? অরযুক্ত কম্পাউন্ড থেকে যদি কমপ্লেক্স করি তাহলে ইফ ইউ ডু নট, এই কথাটা বাড়তে আনতে হবে, ইফ ইউ ডু নট। আমি কি বোঝাতে পারলাম? অরযুক্ত কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করতে গেলে তোমাকে শুরুতে যে কথাটা আনতে হবে সেটা হচ্ছে ইফ ইউ ডু নট, এবং পরে যা আছে হুবহু বসে যাবে। আমি উদাহরণ দিচ্ছি। ফলো ইউর টিচার্স অর ইউ উইল ফেল। তো আমরা এখানে অরযুক্ত পেলাম এবং এটা কম্পাউন্ডে, যে দেখো ফলো ভার্ব আছে এবং পরে আছে ফেল। তো এটাকে আমরা কি করব? কমপ্লেক্স করতে গেলে আমাকে ইফ ইউ ডু নট আনতে হবে, ইফ ইউ ডু নট, এটা আনলাম এবং এরপরে বাক্যটা হুবহু লিখে ফেলতে হবে, ফলো ইউর টিচার্স, কমা দিতে হবে অরের জায়গায়, আর আছে কি ইউ উইল ফেল। আরেকটা উদাহরণ দেখব, যে মুভ অর ডাই।
আমরা যদি এই বাক্যটা দেখি মুভ অর ডাই, তাহলে এখানে একটু খেয়াল করার বিষয় হচ্ছে যে অরের পরে কিন্তু কোনো সাবজেক্ট নাই, এবং তখন তোমাকে যেটা মাথায় রাখতে হবে, ইফ ইউ ডু নট অবশ্যই দিবে, তারপরে কি করতে হবে আমি দেখাচ্ছি। ইফ ইউ ডু নট, পুরো বাক্যটা লিখো মুভ, আমি এখানে কমা দিয়ে দিলাম। অরের পরে সাবজেক্ট নাই, কাজ এখানে ইউ উইল বসাইতে হবে। এর আগেও কিন্তু আমি দেখাইলাম একটা উদাহরণে ইউ উইল, এবং তারপরে যে ভার্বটা দেওয়া আছে সেটা বসে যাবে। তো এই ছিল আমাদের কম্পাউন্ড থেকে কমপ্লেক্সে যাওয়ার আলোচনা, এবং এটাকে ভাইস ভার্সা চিন্তা করতে হবে। কমপ্লেক্স সেন্টেন্সের চেহারা যদি এরকম হয় ইফ ইউ ডু নট, তাহলে যে বুঝতেই হবে যে সেটা অরযুক্ত কম্পাউন্ড হবে। কমপ্লেক্স সেন্টেন্সের চিহ্ন যদি হয় ইফ ইউ অরযুক্ত, মানে ট্রান্সফার করতে হবে। কমপ্লেক্স সেন্টেন্স যদি হয় দোযুক্ত অলদোযুক্ত, তাহলে সেটা বারযুক্ত কম্পাউন্ড হয়ে যাবে। তো এগুলো তোমাকে ভাইস ভার্সা চিন্তা করতে হবে, এবং যেগুলো এই প্র্যাকটিস গুলো যদি তোমরা বিভিন্ন রকমের বই থেকে দেখে করো, তাহলে দেখবা যে তোমাদের হয়ে যাবে এগুলো। তো আমরা আজকের আলোচনার দ্বিতীয় অংশে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে কমপ্লেক্স থেকে আমরা সিম্পলে কিভাবে সহজে যেতে পারি। আমি বিভিন্ন সময়ে বোর্ডের প্রশ্নগুলো যদি তোমরা দেখো, তাহলে দেখবা যে এই ধরনের বাক্য কিন্তু আছে। সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সটা যদি এরকম সো দ্যাট যুক্ত হয়, কমপ্লেক্স সেন্টেন্সটা যদি সো দ্যাট যুক্ত হয়, তাহলে সেই ধরনের সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করতে গেলে আমরা শুধুমাত্র সো দ্যাটের জায়গায় টু বসিয়ে দেব। এবং টু যখন বসাবো, ইনফিনিটিভের ব্যাপারটা গত ক্লাসের মধ্যে আলোচনা ছিল, যে টু যখন বসাবো তখন মাথায় রাখতে হবে যে এর পরে আমাকে অবশ্যই ভার্বের V1 ফর্ম অথবা প্রেজেন্ট ফর্ম লিখতে হবে। তো আমি একটা এক্সাম্পল দেই। She started seriously. এই বাক্যটা খেয়াল করো, she studied seriously so that she could make a good result. তো আমরা so thatটা পেয়েছি বাক্যে, দেখো এই যে so that রয়েছে। তো আমরা এটাকে যদি সিম্পলে ট্রান্সফর্ম করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, so that এর আগে পরে যা আছে সেটা মোটামুটি অপরিবর্তিতই থাকে। so that এর জায়গায় টু, এবং কিছু কন্ডিশন থাকবে। যেমন এখানে দেখো she studied seriously, এবং এই যে so that এর জায়গায় আমরা টু দিয়ে দিলাম, এবং টু দেওয়ার পরেই কিন্তু আমি তোমাদেরকে বললাম, একটু আগেও বললাম, যে টু মানেই হচ্ছে তারপরে তোমাকে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হবে। ভার্বের আগে থাকা কিছুই আর ব্যবহার করা যাবে না। তো আমরা এখানে দেখি যে টু দিয়ে দিয়েছে, এখানে ভার্ব হচ্ছে মেইন ভার্ব, যে মেক, তারপরে যা আছে আ গুড রেজাল্ট। হয়ে গেল। তো এখন মোটামুটি বুঝতে পারছো এটা সো দ্যাট যুক্ত। আমরা এখন যেটা যাব সেটা হচ্ছে আরেকটা উদাহরণ আছে আমাদের, সো ডট 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 দ্যাট। আমরা যাব এখন সো ডট ডট দ্যাট যুক্ত বাক্যে। দেখি এখানে আমাদের কি করতে হবে। তোমাদের যে কথাগুলো গত ক্লাসে বলছি, আবার আমি বলছি এই কথাগুলো, সেটা হচ্ছে এরকম যে আমরা যখন একটা সেন্টেন্সকে আরেকটা সেন্টেন্সে ট্রান্সফর্ম করি,
অর্থাৎ কম্পাউন্ড থেকে কমপ্লেক্স বানাই বা কম্পাউন্ড থেকে সিম্পল বানাই, তখন আমরা যাই করি অর্থের কিন্তু পরিবর্তন হয় না, স্ট্রাকচারটাকে আমরা চেঞ্জ করি কেবলমাত্র, অর্থটা পরিবর্তন করা যায় না। কাজেই একটা কমপ্লেক্স সেন্টেন্সে যা যা আছে সেগুলোর প্রত্যেকটার অর্থ সিম্পল সেন্টেন্সে গিয়ে থাকতে হবে। যেমন এই সো কিন্তু এক্সাজিরেভনেস বা এক্সাজিরেশন, আধিক্যকে বোঝায়, খুব বেশি, অনেক। তো এইটাও কিন্তু তোমার সিম্পল সেন্টেন্সে গিয়ে এই অর্থটা থাকতে হবে। তো আমরা দেখি একটা উদাহরণ দেখলে বোধহয় ভালো হবে। I am so weak that I cannot talk. আমি এতটা দুর্বল যে আমি কথা বলতে পারছি না। তাহলে এখানে দেখো এই যে সো এবং দ্যাট এই দুটো কিন্তু রয়েছে। ডট ডট মানে হচ্ছে মাঝখানে কোনো শব্দ আছে, সেটা অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে। তো আমরা দেখি এটাকে আমরা কিভাবে করব। এই সো এর জন্য এই অর্থটা সিম্পলে বজায় রাখতে গেলে আমাদের আনতে হবে টু, গ্রামাটিক্যাল টেকনিক্যাল সাইড এটা, আর এই দ্যাটের জায়গায় হবে এই টু। তো এটা মাথায় রাখো শুধু। তাহলে আই এম, সো এর জায়গায় আমরা টু দিব, টু উইক, এবং দ্যাটের জায়গায় দেবো টু। যখনই আমি টু ব্যবহার করে ফেলছি তখনই কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হবে, যেটাকে আমরা ইনফিনিটিভ বলি। তো ভার্বের প্রেজেন্ট ফর্ম মানেই হচ্ছে টক। ভার্বের পরে যদি কিছু থাকতো সেটা লিখতাম, ভার্বের আগের কিছু লেখার প্রয়োজন নেই। এখন আরেকটা উদাহরণ আমি দেখাতে চাচ্ছি। এটা তোমরা খেয়াল করে দেখো, একই সাবজেক্ট, প্রথম ক্লজের সাবজেক্ট যেটা, দ্বিতীয় ক্লজের সাবজেক্টও কিন্তু সেটাই। এবার আমি সাবজেক্টটা যদি একটু চেঞ্জ করে লিখি তাহলে কেমন হয়? The student wrote the answer so poorly that the teacher could not give it good marks. ছাত্রটি উত্তরটি এত দুর্বলভাবে লিখেছিল যে শিক্ষক এতে উত্তরটিতে ভালো নাম্বার দিতে পারলেন না। তাহলে এখানে প্রথম সাবজেক্টটা হচ্ছে দ্য স্টুডেন্ট এবং দ্বিতীয় সাবজেক্টটা হচ্ছে দ্য টিচার, দুইটা ভিন্ন সাবজেক্ট। এক্ষেত্রে তোমাকে বাড়তি একটু কাজ করতে হবে টু দেওয়ার আগে, এই টু দেওয়ার আগে। যদি এরকম হয়, দুটো সাবজেক্ট দুই রকম হয়, তাহলে এই টু এর আগে ফর দিয়ে দ্বিতীয় সাবজেক্টের অবজেক্ট ফর্ম লিখতে হবে। ঠিক আছে? দ্য স্টুডেন্ট wrote the answer এই সো এর জায়গায় টু বসবে, তারপরে বাকি যে শব্দটা আছে সেটা বসবে, দ্যাটের জায়গায় টু হবে। এই টু দেওয়ার আগেই যেটা বললাম, সাবজেক্ট যেহেতু ভিন্ন, দ্য টিচার, এই জন্য ফর দিতে হবে, এবং দ্বিতীয় সাবজেক্টের অবজেক্ট ফর্ম। তো টিচার যেহেতু নাউন, নাউনের অবজেক্ট ফর্ম নাউনই হয়। দ্য টিচার
এবার তুমি তোমার আগের ফর্মুলায় অর্থাৎ 2 প্লাস v1, তো 2 দাও এবং v1 হচ্ছে গিভ 8, বাকি সব জাস্ট তাই। গুড মার্কস। তো এই হচ্ছে সাবজেক্ট ভিন্ন হলে, দুটো সাবজেক্ট যদি ভিন্ন হয়, আলাদা হয়, তাহলে আমাদের এই হচ্ছে নিয়মটা। তো সো ডট ডট দ্যাটের নিয়ম আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা যাব দো বা অলদো যুক্ত। দো বা অলদো যুক্ত কমপ্লেক্স থেকে যদি আমরা সিম্পলে যেতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আমরা দো অলদো বাক্যের শুরুতে থাকতে পারে, মাঝখানে থাকতে পারে, অর্থাৎ যেখানেই থাকুক এই দো অলদো ক্লজের ভার্বটাকে আমাদের ডিটেক্ট করতে হবে আগে, এবং আমাদের ওই ভার্বের সাথে আইএনজি দিতে হবে, এবং তার আগে ইন স্পাইট অফ লিখতে হবে। উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। অলদো he tried, he failed. Although he tried, he failed. তাহলে আমরা ইন স্পাইট অফ দিব। এবং ইন স্পাইট অফ দিয়েছি অলদো ক্লজের, দেখো এই যে অলদো হি ট্রাইড, এটা হচ্ছে ক্লজ, এবং এই ভার্বের সাথে আইএনজি দিতে হবে। তো ইন স্পাইট অফ ট্রাইং, এবং এরপরে বাকিটুকু লিখে ফেলতে হবে। বাকিটুকুর মধ্যে সাবজেক্ট নাই, তার মানে হচ্ছে এই সাবজেক্ট এখানে দিতে হবে, হি ফেলড। ও সরি, বাকিটুকুর মধ্যে সাবজেক্ট রয়েছে, হি রয়েছে, কাজেই বুঝতেই পারছো। ইন স্পাইট অফ ট্রাইং হি ফেলড। তো অলদো দো এর আর কোনো ভ্যারিয়েন্ট নাই, কাজেই ঝামেলাও নাই। আমরা আরেকটা দেখব এখন, সেটা হচ্ছে যদি কমপ্লেক্স সেন্টেন্সটা ইফ যুক্ত হয়। ইফ যুক্ত কমপ্লেক্স যদি হয়, সেটাকে আমরা কিভাবে সিম্পল করব? ইফ যুক্ত হলে তোমাকে একটু খেয়াল রাখতে হবে যে ইফ ক্লজটা অ্যাফার্মেটিভ বা ইফ যুক্ত বাক্যটা অ্যাফার্মেটিভ, ইফ ক্লজটা নেগেটিভ এরকম কিনা। অ্যাফার্মেটিভ হলে আমাদের সিম্পল করার সময় একটা সিস্টেমে যেতে হবে, আর যদি নেগেটিভ হয় তাহলে সেটাকে সিম্পল করার সময় আমাদের আরেকটা পদ্ধতিতে যেতে হবে। আমি প্রথমে অ্যাফার্মেটিভ ক্লজ দিয়ে দেখাচ্ছি। ইফ ইউ help the poor, you will be blessed. If you help the poor, you will be blessed or blessed. তো এখানে দেখো তোমরা ইফ ক্লজটা কিন্তু অ্যাফার্মেটিভ, অর্থাৎ এখানে কোনো নট, নেভার, নো নাই। কাজে আমাদের এটা করতে হবে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, বাই প্লাস বি4। বি4 মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম। তো বাই হেল্পিং the poor, you will be blessed. এটাই হলো টেকনিক একমাত্র। এবং তারপরে যেটা আছে সেটা হচ্ছে, আমি আরেকটা উদাহরণ দেখবো যেখানে ইফ ক্লজটা নেগেটিভ।
If you do not eat vegetables, you will be weak. তো এখানে ইফ ক্লজটা নেগেটিভ বুঝতে পারতেছো। এখানে সাধারণত দেখা যায় যে তোমরা গ্রামার বইগুলো যদি দেখো সেখানে উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজির কথা বলা হয়েছে। তো এটা তো আমি এমন একটা বাক্য লিখেছি যেটা বোঝা যায়, উদাহরণে এমন বাক্যই আসা উচিত যেটা সহজে অর্থ বোঝা যায়, কিন্তু মাঝে মাঝে কিছু বাক্য জটিল হয়ে যায় যেখানে উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজিটা কাজ করে না, পুরোপুরি অর্থটা দিতে পারে না। সেক্ষেত্রে আমি একটা ফর্মুলার কথা তোমাদের বলবো, সেটা হচ্ছে সিম্পল করার সময় in case of your failure to, এই কথাটা তুমি এটা দিয়ে সিম্পলটা শুরু করবা, ইন কেস অফ ইউর ফেলিউর টু। তাহলে যে বাক্যই হোক, যে ধরনের বাক্যই হোক, সেটা সিম্পল করলে তার অর্থ পুরোপুরি বজায় থাকবে। তো আমরা যদি এই ফর্মুলাটা ফলো করি, ইন কেস অফ ইউর ফেলিউর টু, তো লিখি এভাবে, দেখি হয় কিনা। দিলাম, এবং তারপর কি করতে হবে, আমরা জানি যে এই টু মানেই হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে ইট, তারপরে বাক্যের বাকি যা আছে ভেজিটেবলস, you will be weak. In case of your failure to eat vegetables, you will be weak. আমি আজকের আলোচনা এতটুকুই তোমাদের সাথে করতে চাচ্ছি। কমপ্লেক্স থেকে সিম্পলে যাওয়ার এই মোটামুটি যেগুলো সাধারণত পরীক্ষার মধ্যে আসতে পারে সেগুলো দেখালাম, এবং এটা ভাইস ভার্সা চিন্তা করতে হবে, অর্থাৎ তুমি সিম্পল থেকে আবার কমপ্লেক্স কিভাবে ব্যাক করবে সেটাও চিন্তা করতে হবে, অনেক সময়টা থাকে। এরপরের আর আমরা কম্পাউন্ড থেকে আবার সিম্পলে কিভাবে যাব সেটাও আমরা একটা ক্লাসে দেখব। তো আজকে আমাদের এই আলোচনাটাই থাকুক। তোমরা ভালো থাকবে সবাই, এবং যথারীতি অনলাইন ক্লাসে অংশগ্রহণ করবে, বন্ধুদের বলবে অংশগ্রহণ করার জন্য, যাতে তোমরা আমাদের ক্লাস থেকে তোমাদের পরীক্ষার প্রস্তুতিগুলো নিতে পারো। ধন্যবাদ।